নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে শ্রী অনন্ত কুমার বিশ্বাস মহাশয়ের একটা সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারে রয়েছে শৈশবের কিছু ঘটনা, আর রয়েছে জীবনের প্রথম জাহাজে চড়ার অভিজ্ঞতা। কাকু নমস্কার। নমস্কার। কাকু আপনার নামটা বলুন। অনন্ত কুমার বিশ্বাস। কাকু আপনার আদি বাড়িটা কোথায় ছিল? আমাদের আদি বাড়িটা ছিল খুলনা ডিস্ট্রিক্ট, বর্তমানে বাংলাদেশ। তো যখন আমার জন্ম হয় তখন এটা ছিল আনডিভাইডেড ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ব্রিটিশ রাজের মধ্যেই ছিল। আমাদের জন্ম পর তারপর 1947-এ ভারত স্বাধীন হয়। তখন এই দেশটা দুই ভাগে ভাগ হয়, হিন্দুস্তান আর পাকিস্তান। আমাদের যে জন্মস্থান সেটা ছিল পূর্ববঙ্গ। পূর্ববঙ্গকে ওটা পাকিস্তানের মধ্যে চলে যায়। তখন ওই ধর্ম অনুযায়ী তো দেশটা ভাগ হয়, যে হিন্দুরা হিন্দুস্তান থাকবে ইন্ডিয়া, আর মুসলিম সম্প্রদায় যেখানে বহু সংখ্যক, ওই সংখ্যা হিসাবে দেশটাকে ভাগ হয়। যেখানে মুসলিম মেজরিটি সেখানে মুসলিম পাকিস্তান হয় সেটা, আর যেখানে হিন্দু মেজরিটি তখন সেটাও হিন্দুস্তান। যেহেতু পূর্ববঙ্গে মুসলিম মেজরিটি ছিল, সেই জন্য ওটাকে ইস্ট পাকিস্তান বলে চিহ্নিত করা হয়। তো বাংলাদেশ বঙ্গটাকে দুটো ভাগ হয়, তার আগের থেকেই ভাগ হয়, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ। সে ব্রিটিশ সময় এটা ভাগ হয় এটা। তো পূর্ববঙ্গে মুসলমানের সংখ্যাটা বেশি থাকার কারণে সেটাকে হয় পূর্ব পাকিস্তান চিহ্নিত হয়। তো সেখানে হিন্দু ও সংখ্যক লোক ছিল। ব্রিটিশ ইন্ডিয়াতে তো কোনো ধর্মের বালাই ছিল না, হিন্দুরা বা মুসলমানরা দুই জায়গায় থাকতো। যেখানে হিন্দু বহুল সেখানেও মুসলিম থাকতো, আর যেখানে মুসলিম বহুল সেখানেও হিন্দু থাকতো। তো পূর্ববঙ্গে মুসলিমের সংখ্যাটা বেশি হওয়ার কারণে সেটাকে তখন পূর্ব পাকিস্তান হিসেবে চিহ্নিত করা হয়। আর আমরা যারা হিন্দু তখন পূর্ববঙ্গে ছিলাম, তখন আমরা হয়ে গেলাম, মনে করো তো বেধর্মী, মানে হিন্দু সম্প্রদায়। তার মানে আমাদের স্থান তো সেখানে থাকা না থাকাই সম্ভাবনা। সেই কারণে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর, দেশ দুই ভাগ হওয়ার পর, আমরা সে দেশ থেকে বিতাড়িত হয়ে তারপরে আমরা এই হিন্দুস্তানের দিকেই পা দিই, সেখানে হিন্দুস্তানের দিকেই আমরা আসি। কাকু আপনার পূর্ব পাকিস্তানের কথা কিছু মনে আছে? আমার সবই প্রায় মনে আছে। যে আমার যে জন্মস্থান খুলনা মোলার থানা হারিয়ার গোপ বলে একটা গ্রাম, সেখানে আমার জন্ম। আমরা 5 ভাই 2 বোন। আমাদের সকলের জন্ম কিন্তু ওই আমাদের আদি বাড়ি ওই হারিয়ার গোপ মোলার থানায়। তবে সেখানকার কথা আমার মনে নাই, আমার জন্মস্থানের। আমার বাবা কোনো শরিকের কোনো মানে বিবাদের কারণে আমার বাবা আমার জন্মভিটা বা বাবার জন্মভিটাকে ছাড়তে হয়, পরিত্যাগ করতে হয়। বাবা আমাদের নিয়ে আসে প্রথমানে আমাদের কাতলি বলে একটা খুলনাতেই বিলে জায়গায়, কেন্দ্রীয় বিলের মধ্যেই মনে করো বা পাশে, সেই জায়গার কথা আমার এখনো মনে আছে। সেখান থেকে আমার ততটা ঘটনা আমার জীবনের, সেখান থেকে আমার সবকিছু মনে আছে। গ্রামের ঘটনাটা বলছি, বাল্যকালের ঘটনাই বলছি। আমার জন্ম যে আমার জন্ম বিশেষত তখন তো জন্মতিথি সব লেখা টাকা হতো না। অ্যাজ পার রেকর্ড, যে আমার যে স্কুল সার্টিফিকেট রেকর্ড অনুযায়ী আমার জন্ম 8 অক্টোবর
1939, এটা অ্যাজ পার রেকর্ড। কিন্তু আসল যে জন্ম কোন দিন সেটা আমি আমার আমি জানি না, হয়তো আমার মা বাবারও মনে নাই। তো যখন আমরা যেখানে আমরা আসি ক্যাথলিক জায়গা হলে একটা বিলের জায়গা, মানে মনে করো 3-4 কিলোমিটার পেরিফেরিতে দ্বিতীয় ঘর আমি দেখিনি আমার, যতটুকু আমার মনে আছে। ওই বিলের মধ্যে আমাদেরই একমাত্র ঘর ছিল। সেখানে বাবার জমি কিনে সেখানে মানে মাটি কেটে পোতা বানিয়ে মানে একটু উঁচু করে সেখানে ঘর বানিয়ে সেখানে থাকতাম। আর আমার ঠিকই মনে আছে যে তোমার বলতে পারি ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই কটা মাসে শুকনো জায়গা দেখতাম, মাঠ দেখতাম। বাকি 6 মাস বা 8 মাস সব চারদিকে জল, এই জল, জল, এই জল। কোনো কাজের জন্য মনে করো বাজার করতে যাওয়া, ওই নৌকোতে করে বাবা বা আমার বড় ছিল দাদারা, তারা নৌকো করে দিয়ে দূরে গ্রামে যেয়ে বাজার করে আসতো। নৌকো ছাড়া আমাদের আর কোনো উপযোগ, বিশেষত 8 মাস পর্যন্ত নৌকোর দ্বারা যাতায়াত। এমনকি বলতে কি আমরা যে ঘরে থাকতাম, ঘরের চারপাশে সব জল, এমনকি ঘরের মাথার নিচেও দেখতাম বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। সেটা আমার এখনো সে স্মরণ আছে। আমার যে বড় দাদা অনিল বিশ্বাস, এখনের সময় যদি বলা হয় না তো গল্প মনে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। না এখন তো সেই 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 জিনিসটা এখন তো কোথাও কেউ অনুভব করতে পারবে কিনা তাও সন্দেহ। কথার কথা বলছি, আমি বাংলাদেশে আমি 2011-এ আমি একবার বাংলাদেশ ঘুরে আসলাম। এই এখন যে দেখি সেসব জায়গায় সেসব জল নাই। এখন সেখানে নোনা জল এসেছে, সেও বেশি না। সে আগের যে বিলের জল সেই সব সে ডোবা জায়গা এখন আর নাই। তার মানে এটা এখনো ডেভেলপ হয়েছে, বা ফারাক্কা বাঁধ দেওয়ার পরে বোধহয় ওইদিকে জল আসা বন্ধ, শুনেছি নাকি ফারাক্কা বাঁধ দেওয়ার পরে এই এফেক্ট হয়েছে। তবে আমার মা কাতলিতে, আমার মাকে মা ছিল কাতলিক পর্যন্ত, যেখানে আমার জন্মস্থান না, পরে যেখানে আসলাম কাতলি যে গ্রাম কথা বলছি, সেখানে মার অসুখ হয়, মা তখন গত হয়ে যায়। তখন আমার বয়স সেটাকে কি বলবো, মা যে কি জিনিস, মাকে আজ পর্যন্ত আমি দাঁড়ানো অবস্থায় দেখিনি। মায়ের গর্ভ জন্ম নিয়েছি। আমার অবশ্য একটা ছোট ভাইও আছে, এসকে বিশ্বাস, পরে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিল। সে আবার ছোট, সে যখন 6 মাস বয়স তখন মা মারা যায়। আমার এক দিদি ছিল অবিবাহিতা তখনও, সে ওকে লালন পালন করে বড় করে। তো মা কি জিনিস আমি জীবনে দেখিনি, জানি না। মাকে আমি দেখি, এটা এখন কি বয়স বলবো তখন, তার মানে তখন আমার বয়স কত হবে, 3 বা 4 হবে, এই বয়সে আমার মাকে আছে। শোয়া অবস্থায় সাদা কাপড়ে আমি মাকে যে মার ওখানে যে মার কাপড়টা উঠিয়েছি, আমি পরে যা শুনেছি আমি নাকি মা দুধ খেতে চেষ্টা করেছি, যেটা আমার ওই দাদা বা আমার দিদি তাদের মুখে শুনেছি। তার মানে বুঝতে পারেন যে মাকে জিনিস আমি জীবনে জানি। তারপর ওই গ্রামের কথা বলছি, ওখানে কোনো স্কুল বা কিছু প্রশ্নই ওঠে না স্কুলে যাওয়া। তো বাবা দেখে এখানে যদি থাকেই আমার ছেলে মেয়েদের আমি মানুষ করতে পারবো না। বাবা আবার ওখান থেকে শিফট করে পাশে অন্য একটা গ্রামে, সেখানে একটু উঁচু জায়গা। উঁচু বলতে তেমন না, তবে বর্ষাকালে অত জল হয় না, যাতায়াত করা যায়। সেটাও বিলে জায়গা, ঘাটমুখ যেটার নাম, মানসা কালীবাড়ি খুলনাই পাশেই। আগে ছিল কাতলি থেকে এটা 2-3 কিলোমিটার একটু দূরে হবে, একটু উঁচু জায়গাতে সেখানে ছিলাম। সেখানকার কথা আমার সব মনে। সেখান থেকে আমি স্কুল আরম্ভ করি। আমার মনে আছে আমি তখন ওখানে যে প্রাইমারি স্কুল, একটাই স্কুল ছিল ঘাটবুকে, একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল। সেখানে প্রথমত তাল পাতা, মানে তখন সিলেট পেন্সিল ছিল না সেই যুগে, তখন ওই লম্বা লম্বা তাল পাতাতে বেঁধে
দলা করে বেঁধে একটা কোনো সাইজ করে, তারপরে কাপড় দিয়ে কাঁধে ঝুলিয়ে ওই দোয়াত কালি, মানে ওই দোয়াত বলতে ওই বাঁশের কঞ্চি দিয়ে কেটে পেন্সিল কলম বানিয়ে, আর ওই যে হাঁড়িতে তো আমরা ভাত রান্না করি না, ওই রান্না করার পর যে পিছনের দিকটা কালি পুঁতা পড়ে, ওটাকে ঝিনুক দিয়ে করে 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 ওটা ওই কালিগুলি ওই কালাগুলি জমা করে ধোয়াতে ভালো করে ঘুলে, তখন ওই ওই বাঁশের কলম দিয়ে ওই তাল পাতার উপরে, ওই তাল পাতার উপরেও ওই যে মাস্টার মশাই ছিল আমাদের, যে স্কুলের মাস্টার, সে ওই তাল পাতাতে ওই পেরেক দিয়ে ই করে দাগে দিত, অ অ, ক খ, অ সরে রস্বই দীর্ঘই করে খণ্ডত্ব পর্যন্ত, তারপরে আবার ক খ অ, আলাদা আলাদা তাল পাতা লিখে দিত। আমরা ওই দর দিয়ে কালিতে মিলে ওই সেই কাঠের মেশিন দিয়ে তাতে ওই খালি দাগাতাম। কত হয় কি, পরে দেখলাম ওই তাল পাতায় লিখতে লিখতে দাগাতে দাগাতে হাতের রাইটিংটা পরে মনে করলাম, যখন পরে আবার এসে উপর ক্লাসে আন্দামে এসে পড়লাম, সুন্দর হয়। ওই তাল পাতা অভ্যাস, তারা মাস্টার মশাই আঁকে দিত, আমরা তার উপর দিয়ে রোজ কালি মাখতাম, রথে কালি মাখে ওই পর্যন্তই পড়া আমার পূর্ববঙ্গে। স্লেট পেন্সিল বা বই কি জিনিস আমি দেখিনি। তাল পাতা দেখে আপনি মানে তারপরে বাবা আমাদের নিয়ে এই হিন্দুস্তানের দিকে, মানে ইন্ডিয়ার দিকে আসে। আমার বাবার সাথে আমি আসতাম মার্কেটে। তো সেখানে একদিন বিকেল বেলা ঘটনা শুনুন, হঠাৎ দেখলাম যে সব ঢোল, কেউ ঢোল পিটাচ্ছে, ঢোল পিটে বলছে আজকে বাজার বন্ধ, বাজার বন্ধ, বাজার বন্ধ। ঢোল চারদিকে শোরগোল, কি ব্যাপার, আজ বাজার বন্ধ কেন, বাজার বন্ধ থাকবে না? বলে যে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, আহ, উম, প্রধানমন্ত্রীকে কেউ গুলি করে মেরে দিছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তখন তো আমরা পাকিস্তানেই আছি, তো পূর্ববঙ্গ পাকিস্তান। তখন চারদিকে এই হয়ে হল্লা যে আজকে বাজার বন্ধ। তখন থেকে পাকিস্তান, তখন থেকে মনে হলো হিন্দুস্তান পাকিস্তান, তার মানে আমরা পাকিস্তানে আছি। এটা মনে মধ্যে তো ছোটবেলায় আমার মনে আসলো। তখন বাড়ি তো, আমরা যে এরিয়াতে ছিলাম সেই জায়গাটা ছিল কিন্তু হিন্দু বহুল। খুলনার ওই পশোটা ঘাটবগ, তারপরে কাতলি, মানসা কালীবাড়ি, মৌবক, ওই যে চত্বরটা ছিল, এখানে মুসলমান সংখ্যাটা একটু কম ছিল। কিন্তু আমরা সেই রাইট যে কেজি সে জিনিস জানি না। কিন্তু বাবা এখানে অনুভব করতে পেরেছে, যেহেতু আমাদের অরিজিনাল বাড়ি ছিল হারিয়ারগঞ্জ খুলনাতে, সেখানে আমাদের অনেক জমি ছিল, প্রায় 100 বিঘা জমি ছিল নাকি আমার বাবা, 100 বিঘার মতো। সব থেকে ভালো থাকে, আমরা ধনী লোক ছিলাম ওখানকার। আর এটা বলার কথা না, এটা আমি নিজে সাক্ষী হিসেবে 2011 যখন বাংলাদেশে যাই, আমি নিজে যে দেখে এসেছি। বাবা জমি বিক্রি করেনি তখন। বর্তমানে যে ওখানকার আমাদের শরিক এখনো আছে, এক শরিক, তারা আমাকে সেবারা দেখাইছে। আমার জন্মস্থানের যে পোতাটা, সেটাও দেখিয়েছে যে এখানে এখন ওই জমিগুলো কে ভোগ করে, সব ওখানকার ওই মুসলমান যারা এখন বর্তমানে আছে তারা দখল নিয়ে নিচ্ছে, তারা দখল নিয়ে নিচ্ছে। তখন বলেছি আমার বাবার নিত্যান্ত বিশ্বাস, ওরা তখন সব ওরা চিনতে পেরেছে, বাবার সব পরিচয় পাওয়ার পরে ওরা সব চিনতে পেরেছে। যে তারপরে আমাকে যে দেখালো আমার ঘর কোথায় ছিল, কারণ আমার এক শরীর এখনো আছে ওখানে, সে দেখালো সেই জায়গাটা এখন একটু জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যারা চাষবাস করে তাদেরও দেখালো, তার মধ্যে একজন হিন্দু দেখলাম, আর বাকি দুজনকে দেখলাম আমাদের জমিতে যারা, তারা দুজন মুসলমান, যে জমি দখল করে আছে সে জমিতে। যে যে কথা বলছিলাম, তখন বাবা দেখলো, বাবা তখন এই হিন্দুস্তান পাকিস্তান কি জিনিস, তখন ওই ওই হরতালের দিনে বাজারে আমি তখন টের পেলাম যে ওখানে বন ডেকেছিল আর কি, হরতাল, যে আজকে বাজার বন্ধ, সেটুকু জানি আমি। তাছাড়াও হিন্দুস্তান পাকিস্তান সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আর যেখানে আবার ঘাটবোক আসলাম, তখন এখানে 6 বিঘার মতো জমি কিনে আমরা ছিলাম। আমরা 5 ভাই 2 বোন।
এইটুক জায়গাতে জানে বাবা দূরদর্শী ছিল, ভালো চাষি ছিল। বাবা জানে এখানে মানে আমাদের ভবিষ্যৎ নাই। সেজন্য বাবা কি করলো, আমাদের নিয়ে একদিন সকালবেলা বাবা, আমার যেটুকু মনে আছে, কিছু আসবাবপত্র, ওই কাঁথা বালিশ টালিশ এইসব জিনিসই হবে বোধহয়, নিয়ে মাথায় করে আমাদের সকালে মাথা একটা করে দিল। আমরা সকালবেলায় হেঁটে হেঁটে খুলনা চলে আসলাম। ঘাটবুকটা খুলনার থেকে 6 কিলোমিটার দূরে। তো কি করে খুলনা আসলাম সেসব মনে নাই। তো এটুকু আমার মনে আছে, যে মাথায় করে সকালবেলায় ওই ঘর ছেড়ে যে বেরোলাম, সেই সিনটা আমার মনে আছে। বাকি কি করে আমরা যে খুলনা স্টেশনে আসলাম সেটা আমার মনে নাই। তখন হাঁটা ছাড়া বোধহয় কিছু উন্নত পন্থাই ছিল না। আমি বলছি এটা 1949-এর ঘটনা, 49ও না। হ্যাঁ, মনে হয় এটা 48 লাস্ট হবে, এই হবে, না লাস্ট হবে। তবে যেকোনো ভাবে আমরা, আমার এটুকু মনে আছে, আমরা বনগাঁ এসে পৌঁছলাম। বনগাঁ মানে একটা স্টেশনে নামলাম, ট্রেনে করে এসে একটা স্টেশনে নামলাম, শুনলাম নাকি এই স্টেশনের নামটা বন বনগাঁ, হ্যাঁ এপার বাংলা বলে বনগাঁ। তার আগে যে স্টেশনটা সেটা হচ্ছে বেনাপোল। আচ্ছা, বেনাপোলের ঘটনাটা একটু বলছি, কেন বেনাপোলটা আমার এখনো মনে আছে, বাল্যকালে মনে ছিল। ছোটবেলার থেকে আমি ছিলাম খুব কর্মঠ। এই আমরা 5 ভাইয়ের মধ্যে আমার এ হলো চতুর্থ, আমি চতুর্থ। জানি না বাই বার্থ আমরা, আমার অ্যাক্টিভিটিটা একটু ছিল 5 ভাইয়ের মধ্যে একটু অন্যরকম। তখন বাবা একবার এই যশোর, মানে খুলনার পরে যশোর, ওখানে প্রচুর পাট হয়, পাট হয়ে পাট ওই মুসলমানরা ওরা পাট করে পাট নদীতে ডুবে রেখে তারপরে ওটাকে বের করে। ওই পাট বের করার ওস্তাদ ছিলাম নাকি আমি। তো বাবা একবার কোনো কারণে আমাকে নিয়ে ওই বেনাপোলের ওখান থেকে নামিয়ে বেনাপোলটা এই জন্য মনে আছে, কেন এটা তখন ওই পাকিস্তানে। নেমে ওখান থেকে হেঁটে কোনো একটা গ্রামে থেকে 1 সপ্তাহ থেকে ওখানে বাবা আমি আর আমার গ্রামের মধ্যে আরো 1-2 জন, যেটাকে মজুরি দেওয়া বলে, ওই মজুরি দিতে বোধহয় আমরা ওই পাট বাঁচতে বাবা ছোটবেলায় আমাকে ওই নিয়ে এসেছিল বেনাপোলে। বেনাপোলে নেমে তার পাশের কোনো এক গ্রামে নদীতে সব জাগ দেওয়া ছিল, ওই আমি দিনে বাঁচতাম। একটা ছোট্ট ঘটনা বলি, ওখানে অনেক ছোট মুসলমান বাড়ি, আমরা বাবা আমরা রান্না বাড়ি করে খেতাম। আমি তো ছোট বাচ্চা। তো একটা 4-5টা মুসলমান স্ত্রী, ওরা বসে গল্প করতেছে। একটা মুসলমান স্ত্রী, সে দাঁত খোঁচাচ্ছিল কোন একটা কাঠি দিয়ে, সে দাঁতের ওই কাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই কাঠিটা উঠে আমি দাঁত খুঁজছিলাম, তখন ওই বউটা বললো আমাকে, আরে তুই আজ মুসলমান হয়ে গেলি। এই কথাটা জীবনে আজ পর্যন্ত আমি ভুলিনি। একদিক থেকে রেখে দিলাম না, তখন আমার ধর্ম তো গেল না। ওই অ্যাকর্ডিং টু ওই মুসলমান স্ত্রীটা, যে তুই তো মুসলমান হয়ে গেলি, সেই কথাটা আমি জীবনে বলিনি আজ পর্যন্ত আর এটা আমার মরা পর্যন্ত বলবো না। সেই জন্য বেনাপোলটা খুব আমার মনে আছে। যাই হোক, বেনাপোলটা যশোরের লাস্ট বর্ডার, ওটা হচ্ছে পাকিস্তানের, ইস্ট পাকিস্তানের লাস্ট স্টেশন। তারপরে বনগাঁ, তারপর আমরা বনগাঁতে চলে আসি। বনগাঁতে আসার পরে আমরা বাবা আমাদের নিয়ে একটা ক্যাম্পে, রানাঘাট ক্যাম্পে, তাঁবু কাটানো ক্যাম্প, সেই ক্যাম্পে ওখানে এসে আমরা উঠি। আমরা যখন আন্দামানে আসি তখন আমার বড় 2 দাদা সাথে আসেনি, অনিল বিশ্বাস এবং সতীশ বিশ্বাস আমাদের সাথে আসেনি। ওরা তখন তো বড় হয়ে ওরা সব বুঝতে শিখেছে। ওরা বলছে আমরা কেন তোমাদের সাথে যাবো, এখানে জায়গা জমি আছে, আমরা এখানেই থাকবো, ওরা ওখানেই থেকে যাবে। আর বড় দিদি তখন বিয়ে হয়ে গেছে, আমার 2 দিদির বিয়ে হয়ে গেছিল তখন, যেন দিদিরও আসার প্রশ্ন ওঠে না। আমরা 3 ভাই, অমূল্য বিশ্বাস, অনন্ত বিশ্বাস, সুরেন বিশ্বাস এবং বাবা,
আমরা তিনজনে, 3 ভাই আর বাবা একসাথে আমরা আন্দামানে পাই। তখন ওই রানাঘাট ক্যাম্পে প্রথম উঠি। আমাদের সাথে একটা ফিমেল লাগে। তো আমাদের মানে মুখ বলা একটা পিসি ছিল, বিধবা পিসি। সে আমাদের সাথে আসে। বুঝতে পেরেছেন? তো ওই আমরা ওই এসে বনগাঁ থেকে তারপরে রানাঘাটে ক্যাম্পে উঠি। সেই ক্যাম্পের থেকেই আমাদের যাত্রা, আন্দামানের যাত্রা শুরু হলো। তো সেখানে বোধহয় চারদিকে যখন ওখানে থাকি না, চারদিকে তাঁবুর মধ্যে চারদিকে কান্নাকাটি, চিৎকার, কলেরা, চারদিকে কলেরাতে মহামারীতে লোক মারা আরম্ভ করলো। তখন আমাদের তাড়াতাড়ি শিফট করে দিল কাকসা ক্যাম্পে, বর্ধমানে কাকসা ক্যাম্প। কাকসা ক্যাম্প ছিল হচ্ছে অ্যাবান্ডেন্ড মিলিটারি বেস ছিল, একটা ব্রিটিশ টাইমের মিলিটারি বেস। তখন ওই দালান করা হয়, যে পাকা পাকা বিল্ডিং ছিল, অ্যাবান্ডেন্ড মানে ওটা পরিত্যক্ত করা। সেখানে এনে আমাদের রাখলো। সেখানে আমাদের বোধহয় 15 কি 1 মাস আমাদের সেখানে রেখেছে। আমরা অন দ্য ওয়ে শিফটিং আন্দামান, কেন আর তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি প্ল্যান করে রেখেছিল যে আমাদের আন্দামানে, আমাদের জিজ্ঞাসাও করেছিল তো তোমরা কি আন্দামানে যাবে। তো বাবা স্বীকার করেছিল যে হ্যাঁ, আমরা আন্দামানে যাই। বাবা আগের থেকে আন্দামান সম্বন্ধে জানতো, কোনো কোনো কদ্বীপ ধারণা নিয়ে নিয়েছিল। ধারণা নেওয়া মানে কি, আমাদের গ্রামে নাকি কোনো এক নাপিত তখন, সে কোনো মার্ডার করার পরে তাকে জীবন্তর পাঠিয়েছিল আন্দামানে। সে তখন যখন তার জীবন্তর শেষ হয়, সে আবার ফিরে যায় গ্রামে, আন্দামানের সম্বন্ধে গল্প করতো। তো তখন বাবা তার থেকে আন্দামান সম্বন্ধে তার জানা ছিল। সে বলছিল ভালো জায়গা, এই জায়গা, সেই সম্বন্ধে বাবার আগের থেকে অবগত ছিল আন্দামান সম্বন্ধে বাবার। সেই জন্য বাবা তাড়াতাড়ি রাজি হয়ে তা আমাদের নিয়ে তখন ওই ওই আন্দামানের জন্য রওনা যায়। যখন বলছে আন্দামানে যাবে, তখন বাবা এক কথায় রাজি হয়ে গেছে। তারপরে কাকসা ক্যাম্পের থেকে আমাদের নিয়ে আসে, শিফটিং আর কি, বোধহয় কাকসা ক্যাম্পে 1 মাস ছিলাম। গভর্নমেন্ট আমাদের ক্যাশ দোল দিত, খাওয়া পড়া সবকিছু। তারপরে আন্দুল ক্যাম্পে নিয়ে আসে, হাওড়ার কোন একটা জায়গা আন্দুল, সেখানে ক্যাম্পে জমা করে। যখন ওখানে প্রায় 200 ফ্যামিলি জড়ো হয়, তখন প্রথম 100 ফ্যামিলিকে আন্দামানে নিয়ে আসে। তো 100 ফ্যামিলির মধ্যে প্রথম আমাদেরই নাম থাকে, বাবার নাম থাকে। আমরা 100 ফ্যামিলি প্রথম ওই এসএস মহারাজা জাহাজ ট্রাকে করে ওই আন্দুল ক্যাম্পের থেকে আমাদের ওই জাহাজে চড়ে আমাদের আন্দামানের দিকে পাঠায়। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আন্দামানে আসতে কতদিন লেগেছে? মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আন্দামান, মানে ওই খিদিরপুর থেকে আন্দামান, খিদিরপুর থেকে আন্দামান থেকে কোথাও 4 দিন লেগেছে। 4 দিন কি 5 দিনের দিন আমরা আন্দামান পৌঁছাই। তখন মানে বোঝাই যাচ্ছে না যে আমরা কোথায় যাচ্ছি নাকি, সেরকম সেই ঘটনাগুলো শুনুন। যখন আমরা জাহাজে চড়ে গেছি, যে জাহাজে চড়ার পর তারপরে আমরা চলেছি বোধহয় 4টা নাগাদ আমরা জাহাজে অলরেডি চলে গেছি। তারপরে দেখি কি যে নিচে কতগুলি লাল লাল ফ্ল্যাগ নিয়ে চিৎকার করতেছে, আন্দামানে নেওয়া চলবে না, আন্দামানে নেওয়া চলবে না। কি ব্যাপার, চারদিকে হলো লাল লাল ঝান্ডা। তো আমার সেই ঘটনাগুলো আমার মনে আছে। পরে তখন তো আমার ওই ওই বয়সে তো তোমার জানার কথা না। পরে যখন মনে করো অনেক পরে, আফটার সো মেনি ইয়ার্স, শিক্ষিত হওয়ার পরে অনেক পরে জানলাম নাকি ওরা সিপিএম পার্টি ছিল। ওই নাকি জ্যোতি বসু তখন লিডার ছিল। ওরা ধর্ণা দিচ্ছিল যে আন্দামানে কোনো পুনর্বাসন নেওয়া চলবে না, ওদের এখানেই কোথাও ওরা পুনর্বাসন নেওয়া। যাই হোক, আমরা তো তখন অলরেডি আমরা জাহাজে চড়ে আমাদের আর নামাতে পারিনি। এবার জাহাজে আমাদের যাত্রার ঘটনাগুলো শুনুন। জাহাজে তো চললাম, তখন ওই চিড়ে মুড়ি গুড় প্রত্যেককে মানে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি দিয়ে রেখেছিল, মানে রাস্তায় খাওয়ার জন্য। তখন জাহাজ তো চললো, চলার পরে প্রথম তো ওই গঙ্গা নদী, আস্তে আস্তে যেতে 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 প্রায় 12 ঘন্টা লেগে গেল, মানে নদী পার হয় না। যাই হোক, নদী তারপরে পার হলো, পার হওয়ার পরে তারপরে জল দেখা
একটু একটু জল, এখানটা নদী তো ঘোলাটে জল, আস্তে 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 ঘোলাটে ধীরে ধীরে ঘোলাটে একটু কমতে থাকলো। তারপরে দেখলো আস্তে আস্তে একটু মানে জলের রংটা একটু চেঞ্জ হতে থাকলো। তারপরে জাহাজটাও দিকে একটু পরে পরে জাহাজটা ছিল একেবারে স্থির, এখন জাহাজটাও দেখি একটু নড়াচড়া একটু আরম্ভ করলো। তারপরে একদিন পরে যে কি ব্যাপার, চারদিকে তো কোথাও আর কোনো কুল কিনারা কিছুই নাই, আর জাহাজে বড় বড় হালপা। তারপরে হালপা এমন হালপা আরম্ভ হলো যে এত উঁচু উঁচু হালপা, ওই জাহাজের একদিক দিয়ে এসে জাহাজে পড়ে অন্যদিকে জল পার হয়ে যায়। সে যে কি কাণ্ড অবস্থা! তারপরে লোকে তো চিৎকার, বাবারে এ কি ব্যাপার! তখন লোকে বলা বলি আরম্ভ করলো, শোনা তখন মনে আছে সেটা, যে সরকার বোধহয় এরা প্ল্যান করে রেখে দিছে যে এই বেটারাদের নিয়ে জলের মধ্যে ডুবাইয়াদের মারার জন্য চারদিকে চিৎকার, আর সরকারকে গালাগালি আরম্ভ করলো সবাই ওই সরকারকে, যে সরকার আমাদের ডুবে প্রাণে মারার জন্য। ওর থেকে ভালো ছিল অনেক, অনেক অনেকে বলা আরম্ভ করলো, আরে বাবা এর থেকে তো ভালো ছিল ওই বাংলাদেশেই পড়ে থাকতাম, ওই অনেকগুলি নোয়াখালীর লোক আমাদের কাছে ছিল, মানে আশেপাশে। ওরা বলছে এ তো আরো ভালো হতো, নিজের বাড়িতে থেকে মুসলমান হয়ে আমাদের ছেলে মেয়ে এগুলি তো বাঁচতো। এ তো আমাদের পুরো বংশ করার চেষ্টা, মানে চেষ্টায় আছে মানে সরকার। তার থেকে আমাদের সব অংশে আমরা বেঁচে মুসলমান থাকলে বাংলাদেশ সেখানে বেঁচে থাকতে পারতাম, এরকম চারদিকে বলা বলি আরম্ভ করলো। যাই হোক, খাওয়া দাওয়া তো সকলের বন্ধ। এই 4 দিন তো খালি বমি বমি, ওই চিড়ে মুড়ি কারো পেটে আর যায়নি। হ্যাঁ, আর এদিক দিয়ে দেখি কি বড় বড় ঢেউর সাথে বড় বড় মাছ, যখন এই ঢেউগুলি আসে তখন বাবারে মাছগুলি তো আমাদের খেয়ে ফেলবে। তখন করে কি চোখ বুজে থাকে, আর জল এই দিক দিয়ে যখন ওইদিকে চলে যায়, তারপরে থেকে জল নাই, চোখ বুজে থাকে, আরে মাছ তো কোথায় চলে গেল, আমাদের তো খায়নি। এই হলো আতঙ্ক ছিলাম 4 দিন, 4 দিন। যাই হোক, এইভাবে যখন 4 দিনে বিকেল বেলায়, তখন ওখানে ওই যে যারা ওই জাহাজে কাজ করতো যারা, তারা দিব্যি চারদিকে চলে ফেরে খাচ্ছে আর আমাদের সান্ত্বনা দেয়। আরে বেশিরভাগ ছিল বাঙালি মুসলমান, ওরা সব চাটগার মুসলমান, যত সুকানি রান্ধুনি যতই ছিল বেশিরভাগ ওই চাটগার মুসলমান ছিল, ওই জাহাজের কর্মচারীরা। ওরা বলতো চিন্তা করো না, আন্দামানে বসবে, আন্দামান ভালো জায়গা, ওরা সান্ত্বনা দিত। তারপর একদিন বলে ওই ওই ওদেরই মধ্যে কেউ, তো ওই তো আন্দামান দেখা যায়, ওই দেখো দূরে গাছ দেখা যায়। তখন সকলে চিন্তা করে কেউ যদি দেখে, হ্যাঁ সত্যি তো কিছু একটু দেখা যায়, ছায়া ছায়ার মতো গাছ টাছ, বলে ওই তো কোকোদ্বীপ, মানে কোকোদ্বীপ প্রথম পরে কোকোদ্বীপ। তারপরে দেখলো হ্যাঁ রে, সত্যি তো কিছু দেখা যায়, তার মানে কিছু আছে, তা মানে সরকার তো আমাকে ডুবাইতে নেয় নাই, সত্যি সত্যি সরকার কিছু না কিছু করতে। তো না না না, যতক্ষণ জাহাজ থেকে না না নামে তখন তো ভরসা নাই। যাই হোক, জাহাজ তো এসে দাঁড়ালো 5ম দিন, মানে সকালবেলা। করতে করতে দেখো কতগুলি দ্বীপ দেখতে দেখতে আসছি আমরা, মানে প্রথম কোকো আইল্যান্ড, তারপরে দেখলাম ওই যে নর্থ আন্দামান, ওই নর্থ কন্ডম, এইসব দেখতে দেখতে আস্তে আস্তে তারপরে সব সব, হ্যাঁ ডিগলিপুর, এইসব বলে দ্বীপ তো দেখছি, আমাদের নামায় না কেন, নামালে তো বাসি কোনো জায়গায়। শেষ পর্যন্ত এক প্রান্তে নিয়ে এসে এই যেটা যখন এই পোর্ট ব্লেয়ার শেষ প্রান্তে আমাদের নিয়ে আসলো। এখানে আসতে দেখি আর কিভাবে তো ওরা জাহাজটা ওই চাটাম জেটি, যেটা চাটাম জেটিটা এখনকার মতো ছিল না, তখন ওই কাঠ দিয়ে ওই পুঁতে পুঁতে ওই ওই কাঠের জেটি ছিল। আর ওখানে অনেক লোক দাঁড়িয়ে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কালা ঝান্ডা, কিছু সংখ্যক লোক তারা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য ছিল নাকি, পরে শুনলাম, তখন তো জানি না, যে আন্দামানে থেকে আমাদের নামতে যাবে। তার আগে আন্দামানের লোকজন হচ্ছে, আন্দামানের যে ইতিহাস যেটা,
আন্দামানে এটা আন্দামানটা হচ্ছে ব্রিটিশ টাইম থেকে, এটা ব্রিটিশের ইনভেনশন। ওই ব্লেয়ার বলে যে পোর্ট ব্লেয়ার নাম কেন, তো আর্কিব্লেড ব্লেয়ার উনি ছিলেন সার্ভে করতে এসে আন্দামানে। ও ছিল হেড অফ দ্য সার্ভে। তো উনি যখন আন্দামানকে সার্ভে করে, এটা হচ্ছে 1700 সামথিং, 765 or 1770 ইন বিটুইন, সামহার। উনি সার্ভে করে আন্দামানকে যায়। উনি চেষ্টা করে, উনি তখন থেকে ব্রিটিশরা চিন্তা করে যে আন্দামানটাকে, তখন থেকে আন্দামান ইন্ডিয়ার মধ্যে আসে। তার আগে যেখানে নোম্যান্স ল্যান্ড ছিল এটা। তখন ওরা চিন্তা করলো এটাকে বসতি দিতে হবে যে কোনো ভাবে। তো প্রথম কিছু বসতি দিয়েছিল 1700 সামার। ওই যখন বর্তমান যেটা স্মিথ আইল্যান্ড বলে না, ওই আইল্যান্ডটাকে ডিগলিপুর আইল্যান্ড, ওখানে বসতি দিয়েছিল 1786 টু 1792, এই সামার এই পর্যন্ত। ওখানে কিছু একটা বসতি দিয়েছিল কিছু সংখ্যক লোক। কিন্তু তখন এই ম্যালেরিয়া বা অন্য অন্য উৎপাতে তখন এটাকে অ্যাবেন্ডন করে দেয়, এখান থেকে আবার উইথড্র করে নেয়। যখন আবার ব্রিটিশ যখন এই যে সিপাহী বিদ্রোহ হলো, তখন এই এদের বসাবার জন্য, এদের আন্দামানে রিপ্রেজেন্ট করার জন্য ওই কয়েদিদের, এই সিপাহী বিদ্রোহের সিপাহীদের, তার জন্য আবার দ্বিতীয়বার এসে অ্যাটেম্প নিয়ে তখন এই সাউথ আন্দামানে চাটামটাকে প্রথম করে, একর করে। ওখানে চাটামটাকে প্রথম আওয়াজ করে ওখানে বসায়। ওই প্রথম আসে সিপাহী বিদ্রোহ, ওই সৈন্যরা যারা রিবেল করে ইন্ডিয়ার বিদ্রোহ। তারপরে যারা ওই স্বাধীনতা সংগ্রামী। আজকের সাক্ষাৎকারের পর্বটা এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চোখ রাখবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।